প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ। ভারত পাকিস্তান কোনো বলয়ে যেতে চায় না বাংলাদেশ, জানালেন মির্জা ফখরুল। এবং আগামী বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ হবে বললেন শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউএনডিপির চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করতে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন উভয় পক্ষ। পাশাপাশি বাংলাদেশে ইউএনডিপির কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন স্টেফান লিলার। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত অপর একটি সভাও অনুষ্ঠিত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবাইকে সাথে নিয়েই এগিয়ে গেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর পিআইবিতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মির্জা ফখরুল বলেন, আমরা ভারত পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না। মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে বিভাজনের পথ পরিহার করবে বিএনপি। সব দলকে সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চলার নীতিতে হাঁটবে তার দল। বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে স্বকীয়তা দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সবচেয়ে বড় কাজটি করেছিলেন, যেটা সবাই বলেছেন, যে বাংলাদেশের এই ভূখণ্ডের এই মানুষগুলোকে একটা স্বকীয়তা দিয়েছিলেন। কোনো বিভক্তি করে নয়, সমস্ত রাজনৈতিক চিন্তাগুলো একভাবে চিন্তা করতে দলগুলোকে নিয়ে তিনি প্রথমে ফ্রন্ট করেছেন, তারপরে জাগদল করেছেন, ফ্রন্ট করেছেন, তারপরে বিএনপি করেছেন। মূল বিষয়টাই ছিল সবাইকে নিয়ে করা, রিকনসিলিয়েশন করা, সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। বাংলাদেশের সঙ্গে যখন আপনার পাকিস্তানের খেলা হয় তখনও তারা বাংলাদেশের পক্ষে চিৎকার করে, আবার যখন আপনার ভারতের বিরুদ্ধে খেলা হয় তখনও একইভাবে চিৎকার করে। অর্থাৎ এই দুটো বলয়ের মধ্যে কোনোটাতে আমরা ওইভাবে যেতে চাই না, কারো কাছেই যেতে চাই না। আমরা আমাদের মতো করে আমরা দাঁড়াতে চাই, উঠে দাঁড়াতে চাই, সেটাই আমরা চাই। এদিকে সভায় সভাপতির বক্তব্যে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে ভেবেচিন্তেই পা ফেলছে সরকার। স্বার্থ নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নেবে না সরকার। যখনই কোনো কথা আমাকে অ্যাসেম্বল করার পথে বাধা দিবে, এমন কোনো কথা যে কথা বলতে গেলে পরে আমাকে বাদ দিতে হবে, চীনের আমদানি করা যাবে না, আমাকে বাদ দিতে হবে, না 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 ভারত তো এটা বিরাট ব্যাপার, সমস্যা, না 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 আমেরিকাতে রপ্তানি করা যাবে না, অথবা নিউক্লিয়ার প্ল্যান্ট আওয়ামী লীগ করেছে ওটা বাদ দিয়ে দিতে হবে, এই ধরনের বিষয়ের মধ্যে যখনই আমরা পড়বো তখনই আমাদের বর্তমান সরকারকে একটু চিন্তিত হতে হবে। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ করা হবে শিক্ষা খাতে টাকার অঙ্কে, যা 1,23,000 কোটি টাকা। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। মন্ত্রী জানান, এবারের বাজেটে জিডিপির 3.5% বরাদ্দ চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সেই চাওয়া অনুযায়ী 2% বরাদ্দের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী, যা আগের অর্থ বছরের চেয়ে 0.31% বেশি। এছাড়া শিক্ষা খাতে এই বরাদ্দ পর্যায়ক্রমে 5%তে বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরের টাকা দেওয়া বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, এখান থেকে কয়েক হাজার কোটি টাকা তছরূপ করা হয়েছে। পাশাপাশি আগামী 1 মাসের মধ্যে একটি থোক বরাদ্দ থেকে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা আবারও চালুর কথা জানান শিক্ষামন্ত্রী। জিডিপি উনি তো বলেছেন পর্যায়ক্রমে উনি 5% বাড়াবেন,
সেই জায়গায় আমরা এবছর আমরা 2% পর্যন্ত পেয়েছি। আমরা চেয়েছিলাম 3.5, তিনি বলেছেন আস্তে আস্তে আপনার প্রজেক্ট তৈরি করুন, এবং সেই জায়গায় তিনি সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা দিচ্ছেন শিক্ষক টিচার ট্রেনিং এবং শিক্ষার মান উন্নয়ন কিভাবে হবে এবং কারিগরি শিক্ষাকে কিভাবে আমরা দক্ষ মানব শক্তি তৈরি করব, সেই ব্যাপারে উনি ইন্ডিভিজুয়াল প্রজেক্টগুলো জানতে চেয়েছেন, কি কি জায়গায় আমরা এই টাকাগুলো ইনভেস্ট করবো সেটা ইন ডিটেলস তিনি খোঁজ খবর নিয়েছেন। তবে এই বছর আমরা 2% চলে এসেছি বাজেট। গতবার থেকে কত বেশি হবে? গতবার তো 1.69 ছিল, তারপর শুভঙ্করের ফাঁকি ছিল, রূপপুর পারমাণবিক কেন্দ্র, আইসিটি সব মিলিয়ে করেছিল। আমরা অ্যাবসলিউটলি আমাদের শিক্ষা, প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, টারশিয়ারি এডুকেশনে এবং মাদ্রাসা এডুকেশনে আমাদের এই বাজেট জিডিপি 2%। হয়তো 1.69 তে বিয়োগ দেন, সেটা তো কোনো বিষয় না। চলে আমরা এবার 2% জিডিপি নিচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ দেখায় বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে ঢাকা আইনজীবী সমিতির অডিটোরিয়ামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অর্জনের সঙ্গে জিয়াউর রহমানের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি দাবি করেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন রাজনৈতিক নিপীড়ন, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন এবং এসব ত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অবদান রেখেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর অ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষের জাতীয় জীবনের যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার সব কিছুর সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবার জড়িত। সামরিক শাসনের মধ্য দিয়ে একটি দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন করা হয়েছে এবং সেইটা করেছেন বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গায় এনে বিচার বিভাগের স্বাধীনতার দ্বার উন্মোচন করেছিলেন জিয়াউর রহমান। বিএনপির ৬০ লক্ষের উপরে নেতাকর্মী মিথ্যা, গায়েবী, হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন, যাদের পাশে দাঁড়িয়েছিলেন আপনারা। রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে শিশুদের মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে বদ্ধ কক্ষে কম থাকা অক্সিজেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সচিবালয়ে তদন্ত রিপোর্ট পাওয়ার পর আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। মন্ত্রী জানান, আদ্দিন হাসপাতালের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত ছিল না। নবজাতকদের রাখার স্থলের এসি বন্ধ থাকায় অক্সিজেন কমে কার্বন ডাই অক্সাইড বেশি ছিল, যে কারণে শিশুদের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ ঘটনায় হাসপাতালের নার্সদের অবহেলা ছিল এবং ঘটনায় কালক্ষেপণ এবং উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা হয়নি বলেও জানিয়েছেন তিনি। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। এর আগে গত ২৭ মে এই হাসপাতালে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। পরে বিষয়টি তদন্ত করতে গঠিত কমিটিকে ৭২ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। তদন্ত কমিটির পর্যবেক্ষণ: ১. তদন্ত কমিটি হাসপাতালটি পরিদর্শনপূর্বক ঐক্যমত পোষণ করেন যে ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। ২. তদন্ত কমিটির নিকট সংশ্লিষ্ট পোস্ট অপারেটিভ কক্ষ নম্বর ২ পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে প্রতীয়মান হয় যে কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে ও পক্ষান্তরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। দায়িত্বরত সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালের সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না। অভিভাবকদের আহ্বানের সাড়া না দিয়ে সংশ্লিষ্ট নার্স কোনো চিকিৎসককে বিষয়টি অবহিত না করে কালক্ষেপণ করতে থাকে। এমনকি নবজাতকদের মৃত্যু রোধে প্রয়োজনীয় উপযুক্ত যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ
ও হত্যা মামলার বিচার শুরুর পর নতুন করে সামনে এসেছে ডলার নামে এক ব্যক্তির প্রসঙ্গ। প্রধান আসামি সোহেল রানা আদালতে ওই ব্যক্তির নাম উল্লেখ করলেও বিষয়টিকে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করার কৌশল হিসেবে দেখছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে মে মাসে জননিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় অর্জিত সাফল্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ একথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার আসামিরা অন্য ব্যক্তির নাম বলার চেষ্টা করছে। আমাদের ধারণা, বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করার উদ্দেশ্যেই তারা এমন কৌশল নিয়েছে। তদন্তে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে তাদের বাইরে আর কারো জড়িত থাকার কোনো প্রমাণ আমরা পাইনি। সংবাদ সম্মেলনে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, ছিনতাই প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা, এআই ক্যামেরা, ব্যাটারি চালিত রিকশা এবং সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরির ঘটনা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন ডিএমপি কমিশনার। চাঞ্চল্যকর এবং আলোচিত শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা সবাই জানেন। 7 ঘন্টার মধ্যে আমরা আসামি গ্রেফতার করেছি এবং আসামি 164 ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে এবং মামলা রুজু হওয়ার 6তম দিনে আমরা বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেছি। পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছেন শেয়ার হোল্ডাররা। বুধবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়। কর্তৃপক্ষ জানায়, এই একীভূতকরণের ফলে ওয়ালটন হাইটেকের পণ্যের পরিধি আরও সম্প্রসারিত হবে, বাজার সক্ষমতা বাড়বে এবং পরিচালন ব্যয় কমবে। এতে কোম্পানির কার্যক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী হওয়ার পাশাপাশি শেয়ার হোল্ডাররাও দীর্ঘমেয়াদে সুফল পাবেন। কোম্পানির চেয়ারম্যান এস.এম. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালক ও শেয়ার হোল্ডাররা অংশ নেন। এবার পুষ্টি চিনি গুঁড়াচাল নিবেদিত জেলা সংবাদ। নাটোরে শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের কানাইখালী এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, সদর উপজেলার মদনহাট গ্রামে 5 বছর বয়সী শিশুকে একই গ্রামের শরীফুল ইসলাম ধর্ষণ করে। ঘটনার পর বুধবার রাতে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা তাকে একটি গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শরীফুলকে আটক করে। এ ঘটনায় ধর্ষক শরীফুলের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান বক্তারা। এদিকে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীরা। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও 4000 পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গতকাল উখিয়ায় সীমান্তবর্তী নাফ নদী এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবি জানায়, পালংখালী সীমান্তের বাহারপাড়া এলাকায় মিয়ানমার থেকে নৌকা যোগে আসা অস্ত্রধারী একটি সশস্ত্র গ্রুপকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত নৌকা তল্লাশি করে একটি G3 রাইফেল, 515 রাউন্ড গুলি, 4000 ইয়াবা সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। পাবনার ঈশ্বরদীতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটি এলাকায় বিভিন্ন ফার্মেসিতে নকল, আনরেজিস্টার্ড ও নেশাজাতীয় ওষুধ বিক্রির অভিযোগে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা ওষুধ প্রশাসন ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার নতুন হাট গ্রিন সিটি এলাকায় নিউ ড্রাগস ফেয়ার, ইমামুল মেডিসিন সেন্টার সহ কয়েকটি ওষুধের দোকানে তল্লাশি চালিয়ে অবৈধ ও আনরেজিস্টার্ড ওষুধ জব্দ করা হয়। এ সময় একটি প্রতিষ্ঠানকে 2000 টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার আসাদুজ্জামান সরকার জানান, আনরেজিস্টার্ড ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়া নেশাজাতীয় চোখের ড্রপ বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের দক্ষিণাঞ্চল জুড়ে চলমান মৃদু তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বরিশাল সহ বিভাগের 6 জেলায় দিনরাত সমান তালে তাপদাহ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, রিকশা চালক ও শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে প্রচণ্ড রোদ উপেক্ষা করে কাজ করতে গিয়ে তারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। গরমে শিশু ও বৃদ্ধদের দুর্ভোগও বেড়েছে। এদিকে শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও খিঁচুনি সহ বিভিন্ন সমস্যায় হাসপাতালের রোগীর সংখ্যা বাড়ছে। আবহাওয়া অফিস জানিয়েছে মৃদু তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন 200 টাকায় পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। সর্বোচ্চ দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের 2500 টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারি এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিটের দাম ধরা হয়েছে 1500 টাকা করে। ক্লাব হাউসের টিকিট পাওয়া যাবে 600 টাকায়। শহীদ আবু সাইদ এবং নর্দার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে 400 টাকা করে। বৃহস্পতিবার থেকেই অনলাইনে বিসিবির ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট। পাকিস্তান সিরিজ শেষে আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। আগামী 9 জন সিরিজের প্রথম ওয়ানডে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। একই ভেন্যুতে পরের 2 ওয়ানডে 11 এবং 14 জুন। সবগুলো ম্যাচই শুরু হবে বেলা 11টায়। ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে 3 ম্যাচের টি20 সিরিজ খেলবে 2 দল। ম্যাচ 3টি হবে যথাক্রমে 17, 19 এবং 21 জুন। ফুটবল বিশ্বকাপ 2026 উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ ফিফা প্যাক নিয়ে এসেছে এয়ারটেল। মাত্র 99 টাকায় গ্রাহকরা পাচ্ছেন পুরো টুর্নামেন্ট জুড়ে উপভোগের জন্য 10 জিবি ফিফা ইন্টারনেট প্যাক। এই প্যাকের মাধ্যমে মাই এয়ারটেল অ্যাপে ফুটবল বিশ্বকাপের ম্যাচ ও সংশ্লিষ্ট কন্টেন্ট আরও সহজে উপভোগ করা যাবে। বিশ্বকাপের উত্তেজনাকে আরও কাছে নিয়ে আসতে এয়ারটেলের এই বিশেষ উদ্যোগ। অফারটি 11 জুন 2026 পর্যন্ত প্রযোজ্য থাকবে। ফুটবল প্রেমী গ্রাহকরা মাই এয়ারটেল অ্যাপ থেকে সহজেই প্যাকটি কিনতে পারবেন। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ। ভারত পাকিস্তান কোনো বলয়ে যেতে চায় না বাংলাদেশ, জানালেন মির্জা ফখরুল। এবং আগামী বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ হবে বললেন শিক্ষামন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।